ওকে, তো আমরা যদি ইনিশিয়ালি পটেনশিয়াল এনার্জি গ্রাফটা ড্র করি তাহলে কি হবে, এদিকে পটেনশিয়াল এনার্জি আর এদিকে হচ্ছে টাইম। তো আমরা একটা সিম্পল পেন্ডুলামের কথা যদি চিন্তা করি, তার তিনটা পজিশন ছিল। তিনটা পজিশনে এইখানটাতে তার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, ভেলোসিটি হচ্ছে এখানে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে ভেলোসিটি জিরো, এখানে হচ্ছে ভেলোসিটি জিরো। আর পটেনশিয়াল এনার্জির কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাইছি যে এখানে পটেনশিয়াল এনার্জি হচ্ছে মিনিমাম, পটেনশিয়াল এনার্জি যেটা ইউ সেটা হচ্ছে মিনিমাম, এখানটাতে পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, এখানেও পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তো আমরা যদি ধরে নেই যে এই পজিশন হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন, মানে টি সমান সমান জিরো, তাহলে কি হবে, টি সমান সমান জিরোতে আমার পটেনশিয়াল এনার্জি হচ্ছে মিনিমাম। ঠিক আছে, তো পটেনশিয়াল এনার্জি যদি মিনিমাম হয় তাহলে সেটা হবে এখানে। আচ্ছা, আর এখানে কোথাও কোনো জায়গায় নেগেটিভে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মানে জিনিসটা হবে এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ হবে, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি গ্রাফ। আর কাইনেটিক এনার্জির জন্য গ্রাফটা কেমন হবে, কাইনেটিক এনার্জির জন্য কে যদি ধরি টাইমের সাথে সাথে, দেখো এই পজিশনটাতে কাইনেটিক এনার্জি ছিল সর্বোচ্চ, মেইন পজিশনে কাইনেটিক এনার্জি হচ্ছে সর্বোচ্চ, তার মানে গ্রাফটা হবে এরকম। আর টোটাল এনার্জি দ্যাট মিন্স মানে দুইটা পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুইটা যদি আমরা একত্র করে দেই টাইমের সাথে, তখন কি হবে, যদি টোটাল এনার্জি বলি তাহলে গ্রাফটা হবে স্ট্রেট লাইন। আর যদি ধরি হচ্ছে এরকম যে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দুইটা একসাথে কেমন হবে, তাহলে সেক্ষেত্রে হবে এরকম, এরকম একটা, আর এর সাথে এই যে এরকম আরেকটা চলে আসবে। ঠিক আছে, এরকম হবে। বুঝতে পারছো কারো কনফিউশন? বলো তো কারো কনফিউশন আছে? না স্যার, কোনো কনফিউশন নাই। ওকে, তো এটা ছিল একটা। আরেকটা যে জিনিস তোমাদেরকে আসলে করতে দিয়েছিলাম সেটা ছিল এরকম যে আহ, আমরা যে টোটাল এনার্জি যে গ্রাফটা পড়ছিলাম সেইখানটাতে আমাদের পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি একটা গ্রাফ করছিলাম ডিসপ্লেসমেন্টের সাথে এরকম। গ্রাফটা ছিল এরকম যে একটা ছিল এরকম আর একটা ছিল এরকম। তো এখানে যেটা বলছিলাম যে এই পয়েন্টটাতে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মান হচ্ছে সমান। তো এই পয়েন্টটাতে যদি পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মান সমান হয় তাহলে আহ যেটা জিজ্ঞেস করা হয়েছিল সেটা হচ্ছে যে এই পয়েন্টটা মানে এটা কোন পয়েন্ট, সেই পয়েন্টটা বের করতে বলা হয়েছিল। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আসলে কি, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি মান হচ্ছে সমান। ঠিক আছে, তো একটা সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে আমরা যদি তার অ্যামপ্লিটিউড এ ধরে তার কাইনেটিক এনার্জিটা বের করার চেষ্টা করি, তাহলে কাইনেটিক এনার্জি আর বা পটেনশিয়াল এনার্জি বের করার চেষ্টা করি, তাহলে কাইনেটিক এনার্জি হয় হচ্ছে এরকম হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর মানে এই কাইনেটিক এনার্জি তো অনেকগুলো ফর্ম আছে, এইটাও লেখা যায়, আরেকটা হতে পারে এরকম। আর পটেনশিয়াল এনার্জি হবে এরকম হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এই দুই জায়গা থেকে জাস্ট হচ্ছে এক্স এর মানটা বের করে নিয়ে আসা। দুই পাশে হাফ এম আছে, হাফ এম বাদ যাবে, হাফ এম ওমেগা স্কোয়ার পর্যন্ত বাদ যাবে, তার মানে আলটিমেটলি থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর পাশে থাকবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। এক্স সমান সমান কি আসবে, আহ 1/√2। আচ্ছা,
তো x যখন হচ্ছে অ্যামপ্লিটিউডের 1/√2 এই পজিশন, মানে x যখন হচ্ছে a ডিভাইডেড বাই √2 পজিশনে থাকবে, তখন কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির মান সমান হয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের দুইটা টাস্ক। এরপরে আমরা যে জিনিস পড়বো সেটা হচ্ছে যে আমরা যে সিম্পল পড়লাম, সিম্পল হারমোনিক মোশনের জন্য কাইনেটিক এনার্জি পড়লাম আর মেকানিক্যাল এনার্জি পড়লাম। তো আমরা দেখতে পাইছি যে কাইনেটিক এনার্জি কিছু কিছু জায়গায় সর্বোচ্চ, কিছু কিছু জায়গায় মেকানিক্যাল এনার্জি সর্বোচ্চ। তার মানে এক একটা এক এক জায়গায় সর্বোচ্চ সর্বনিম্ন, তার মানে বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এভারেজ কাইনেটিক এনার্জির মান কত হবে, তাহলে বা এভারেজ পটেনশিয়াল এনার্জির মান কত, সেটা যদি বের করতে বলা হয়, তাহলে সেটা আমাদের একটু বের করার অ্যাটেম্প্ট নিতে হবে বা চেষ্টা করতে হবে যে এভারেজ কাইনেটিক এনার্জি আর হচ্ছে এভারেজ পটেনশিয়াল এনার্জি এইগুলার মান কত, কেমন কি হয়। তো সেই জিনিসটা আমরা শুধু বের করার চেষ্টা করব। তো কোন একটা জিনিসের এভারেজ বের করা হয় কিভাবে? ধরো তোমরা একটা পরীক্ষায় এক একজন এক এক মার্কস পাইছো, আমি যদি এভারেজ মার্কস বের করতে চাই, কিভাবে বের করবো? কেউ একজন বলো তো। স্যার সবগুলো সাবজেক্টের মান স্যার, যোগ যে কটা সাবজেক্ট ছিল সবগুলো ওইটা দ্বারা ভাগ স্যার। করে দিতে হবে মোট। হ্যাঁ, টোটালটাকে যোগ করে যত সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, তাই না? তাহলে আমি যদি এরকম চিন্তা করি যে একটা পার্টিকেলের জন্য একটা নির্দিষ্ট মোমেন্টে তার যে কাইনেটিক এনার্জি সেটা আমরা জানি, সেটার মান হচ্ছে ধরো কে ই সমান সমান, আমরা যেটা আগে গত ক্লাসে পড়ছিলাম সেটা কি, হাফ ইন্টু কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস 5, এরকম আমরা পড়ছিলাম লাস্ট ক্লাস। আচ্ছা, তো আমরা জানি কাইনেটিক এনার্জি কে সমান সমান হাফ কে স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস 5। এটা হচ্ছে একটা নির্দিষ্ট মোমেন্টে কাইনেটিক এনার্জি মান। তাহলে আমি একটা কাজ করতে পারি যে এটা যে আমি এভারেজ বের করতে চাই, তাহলে কি করতে হবে, যে যতগুলা টাইম আছে, বললাম 2 মিনিট সেটা অসিলেট করছে, তাহলে 1 থেকে 2 মিনিট পর্যন্ত প্রত্যেকটা টাইমের কাইনেটিক এনার্জি যোগ করতে হবে। যোগ করে 2 মিনিট দিয়ে যদি আমি ভাগ করে দেই, তাহলে এভারেজ পেয়ে যাবো না? পাবো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো কে এভারেজ জিনিসটা কি হবে? কে এভারেজ জিনিসটা হবে এরকম যে 0 থেকে টি, মানে 0 থেকে টি পর্যন্ত যত সময় আছে পুরা সময়ের কাইনেটিক এনার্জিটা বের করতে হবে। তাহলে 0 থেকে টি পর্যন্ত যত সময় আছে পুরা সময়ের কাইনেটিক এনার্জি বের করতে হবে। এই জন্য আমরা এটা একটা ইন্টিগ্রেট করলাম, কে ডিটি। কে হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, ডিটি হচ্ছে আমার সময়। তো একেবারে 0 থেকে টি পর্যন্ত টোটাল সময়ের কাইনেটিক এনার্জির মানটা আমরা বের করব। 0 থেকে টি পর্যন্ত টোটাল সময়ের কাইনেটিক এনার্জিটা আমরা বের করব, আর সেটাকে ভাগ করব কি দিয়ে? ভাগ করব হচ্ছে টোটাল যে টাইম আছে সেই টাইম দিয়ে ভাগ করব। যদি ভাগ করি, এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হবে কি আমার এভারেজ কাইনেটিক এনার্জির মান। আচ্ছা, তোমাদের ক্লাসের মাঝেই আমি আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ত্রিপলি ডিপার্টমেন্টের 193 ব্যাচের একটা স্টুডেন্ট গতকাল মারা গেছে। ও হচ্ছে করোনা আক্রান্ত হয়েছিল, ইভিনিং ব্যাচের, ও মেট্রো রেলের জবও করতো। তো শেষ পর্যন্ত আর সার্ভাইভ করেনি। তো আমাকে একটা মিনিট একটু সময় দাও, একটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওই যে গ্রুপে একটা পোস্ট এসেছিল ব্লাডের জন্য, উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই। তো ওর জন্য একটা দোয়া অ্যারেঞ্জ করার কথা বলতেছেন শিয়াব স্যার। আমি একটু একটু একটা মিনিট একটু অ্যারেঞ্জ করি।
আচ্ছা ঠিক আছে। তো আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো আসলে এই মোমেন্টে ভার্চুয়ালি দোয়া করা ছাড়া কিছু করার নাই। তো মোস্ট প্রবাবলি একটা এরকম একটা সেশন অর্গানাইজ করা হবে যেখানে দোয়া হবে আর কি। তো তোমরাও যদি ফেসবুক বা বিভিন্ন জায়গায় তো আসলে সার্কুলেট করা হবে জুম লিংকটা, তোমরা ওখানে একটু জয়েন করো, ঠিক আছে? আচ্ছা, এটা কি স্যার আজকেই জি হবে? স্যার। এটা নিয়ে শিয়াব স্যারের সাথে একটু কথা বলতে হবে যে স্যারেরা আসলে কখন ফ্রি থাকবেন, বা ফাইজুর রহমান স্যার, ট্রেজারার স্যার যিনি, উনি হয়তো দোয়া করবেন। তো উনি কখন ফ্রি আছেন তার উপর ডিপেন্ড করে আসলে টাইমটা ফিক্স হবে। তবে মানে আজকে বা কালকের মধ্যেই তো হয়ে যাওয়ার কথা, তবে মনে হয় আজকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু এদিকে আসি। হ্যাঁ, তো কে অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে কি যে 0 থেকে টি পর্যন্ত প্রত্যেকটা সময়ে টিটাকে আমি যোগ করলাম, সেটাকে টোটাল সময় দিয়ে ভাগ করে দিলাম। তো এখন হচ্ছে আমি ক্যালকুলেশনে করি, পরে ক্যালকুলেশনটা। এখানে 1/t সেটাকে আমি সামনে রাখলাম। 0 থেকে টি, কে এর মান কত, মানে কে বলতে এখানে যে কে ই আর কি। কে বলতে কে ই মানে কাইনেটিক এনার্জি। কে এর মান কত, হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই ডিটি। ওকে, তো এখন এখানে মানে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেন আমরা একটা অবস্থা করতে পারি। টি হচ্ছে কনস্ট্যান্ট, কেউ হচ্ছে কনস্ট্যান্ট, এও হচ্ছে কনস্ট্যান্ট, হাফও কনস্ট্যান্ট। তার মানে যে কনস্ট্যান্ট গুলো আছে কনস্ট্যান্ট গুলো সামনে নিয়ে আসে। তাহলে দেখো কি হচ্ছে, কে এ স্কয়ার ডিভাইডেড বাই 2t, 0 থেকে t, cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই ডিটি। এখন cos স্কয়ার মানে আমরা যদি কোনো ইন্টিগ্রেশন করতে চাই সেখান থেকে অবশ্যই স্কয়ারকে সরাইতে হবে, কারণ স্কয়ার দিয়ে কোনো ধরনের ইন্টিগ্রেশন হয় না। স্কয়ার দিয়ে কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে? নাই কিন্তু। কারণ স্কয়ারকে আমাদের কোনোভাবে অমিট করতে হবে। তো স্কয়ারকে অমিট করার জন্য কি করতে পারি আমরা? একটা ফর্মুলা আছে এইরকম যে 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা। মনে আছে ত্রিকোণমিতিতে পড়ছিলাম? জি স্যার। আচ্ছা হ্যাঁ, তো এর সাথে সাথে আরেকটা ফর্মুলা লিখে নাও, 2 sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos 2 থিটা। তো এই দুইটা ফর্মুলা একটু পাশে লিখে রাখো, কারণ এই দুইটা ফর্মুলা তোমাদের কাজে লাগবে। একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা, আর একটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos 2 থিটা। এখন কথা হচ্ছে এখানে কি আছে আমাদের, cos স্কয়ার ওমেগা টি আছে, 2 তো নাই। তাহলে কি করতে পারি আমরা, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিতে পারি না? যে এখানে যদি আমি একটা 2 উপরে গুণ করি, তাহলে এখানে আরেকটা 2 তো গুণ করা টু দ্বারা গুণ করে দিব স্যার। হ্যাঁ, তাহলে উপরে নিচে জি স্যার। গুণ হয়ে গেল। তাহলে কে স্কয়ার বাই 40 হবে আর ওখানে 2 cos স্কয়ার হবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে হবে হচ্ছে কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4t, আর এখানে হচ্ছে 2 cos স্কয়ার ওমেগা টি প্লাস পাই dt। তো এটা হবে কি, তাহলে এই ফর্মুলা বসাই, 1 প্লাস cos 2 থিটা 2 ওমেগা টি প্লাস পাই dt। এটা হয় না, 1 প্লাস cos 2 ওমেগা টি প্লাস ফাই dt, এটা হয়। ওকে, আরেকটু স্যার, একটু উপরে লাইন বুঝলেন তো স্যার? এখান থেকে এখানে 2 দিয়ে স্যার কি স্যার গুণ করলেন ওটা স্যার? আচ্ছা আমি যেটা করছি, আচ্ছা এটা একটু এই পাশে হ্যাঁ, এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে কি, মানে স্যার প্রথম থেকে একটু স্যার বোঝান কে
এরকম করছি, উপরে নিচে 2 দ্বারা গুণ করছি। তো এই 2কে এখানে নিয়ে আসছি আর এই 2টাকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা কি করতে পারি, যে এখানে 1 প্লাস এত আছে, এর সাথে এটা কমন, আবার এটা কমন। তাহলে যে 2টা কমন সেই 2টা আমরা মানে এইটার সাথে যারা কমন আছে সেগুলো হচ্ছে এগুলোর সাথে সাথে গুণ করে দিই। তো আমি এটা উপরে লিখি, ka স্কয়ার 4t, তো এটার সাথে 1 1 আর এটার সাথে কমন আছে কি dt, dt-টা কমন আছে। এখানে হচ্ছে এইটা কিন্তু 0 থেকে t অবশ্যই থাকবে, তাহলে হচ্ছে 0 থেকে t 1 dt প্লাস ka স্কয়ার ডিভাইডেড বাই 4t 0 থেকে t cos 2 omega t plus 5 dt। এটা কি বুঝতে পারছো? এই পার্টটুকু কমন, এই পার্টটুকু কমন, আর এই 2টা হচ্ছে কমন না। এই জন্য কি করছে, একবার এর সাথে এটা গুণ আর এটা গুণ করছি, আর একবার এর সাথে এটা গুণ করছি আর এটা গুণ করছি। ঠিক আছে? কারো কনফিউশন আছে? না স্যার। স্যার আরেকবার বুঝিয়ে দিন। একবার বুঝালে ভালো হয় করলেন। আচ্ছা, আমি যেটা করছি এখানে, এই যে কে স্কয়ার বাই 4t এটা হচ্ছে সামনে কমন আছে আর পিছনে dt কমন আছে। তো কমন যে টার্মগুলো আছে সেই টার্মগুলো একবার 1 এর সাথে গুণ করছি, একবার cos 2 ওমেগা t ইনটু ওমেগা t প্লাস 5 এর সাথে গুণ করছি। দেখো 1 এর সাথে 4k স্কয়ার বাই 4t আর dt গুণ করছি, আর cos 2 ওমেগা t প্লাস 5 এর সাথে k স্কয়ার আর dt, এই দুইটা দুই পাশে গুণ করে। ওকে, এরপরে কি হবে, এরপর আমরা ইন্ডিভিজুয়ালি দুই পাশে ইন্টিগ্রেশন করতে হবে। সো এটা হবে ka স্কয়ার ডিভাইডেড বাই 4t, dt কে 1 dt মানে তো dt কে ইন্টিগ্রেট করলে কি হয় স্যার টি টি কি স্যার। হয়, dt কে ইন্টিগ্রেট করলে হয় t। তো t যেটা হবে, তো t এর সাথে আমি কি বসাবো, একবার হচ্ছে 0 বসাবো, একবার হচ্ছে ক্যাপিটাল T বসাবো। আচ্ছা, ওকে, প্লাস ka স্কয়ার ডিভাইডেড বাই 4t আচ্ছা 0 থেকে t cos 2 ওমেগা t প্লাস 2 pi dt। এটা কি হয়, ka স্কয়ার ডিভাইডেড বাই 4t, কদের কি স্কয়ার হবে না? হ্যাঁ কত এখানে, না স্কয়ার নাই তো, স্কয়ার কেন, এই যে এটা ছিল cos 2 ওমেগা t প্লাস 5, 2 তো আমি দুই পাশে গুণ করে দিলাম, ভিতরে নিয়ে গেলাম। বুঝছি স্যার, বুঝছি। একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো, প্লাস ka স্কয়ার ডিভাইডেড বাই 4t 0 থেকে t cos 2 ওমেগা t প্লাস 2 pi dt। এখন আমি তোমাদের একটা কথা বলবো, সেই কথা শুনে তোমরা আবার রাগ করো না। সেটা হচ্ছে কি, এই পাশটাকে লিখি ওমেগা স্কয়ার বাই 4t আর এখানে হচ্ছে t, আর এই পাশে যা আছে পুরাটার মান হবে 0, মানে এই যে এখানে যতটুকু আছে এখান থেকে এইটুকু পুরাটুকুর মান হবে 0। কিভাবে 0 সেটা আমি প্রমাণ করব, কিন্তু তার আগে আমি 0 লিখলাম। হ্যাঁ 0, আর এখানে কি হবে, এখানে হবে যে একটা টি কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে কি, কে এভারেজ সমান সমান ka স্কয়ার ডিভাইডেড বাই
4, কে এভারেজ সমান সমান কি আসে, কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জির মান, কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4। এটা তো ক্লিয়ার, মানে এই এই জিনিসটা বাদে বাকিটুকু তো ক্লিয়ার। জি স্যার। আচ্ছা হ্যাঁ, তো তার মানে সবাই ক্লিয়ার। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলছি এই যে পার্টটুকু, এই পার্টটুকুর মান শূন্য, সেটা একটু তোমাদের সামনে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমি বাকি সবটুকু মুছে দেই, জাস্ট ওইটুকু প্রমাণ করি। আমি বলছি যে এইটুকুর মান হচ্ছে শূন্য। কিভাবে এইটুকুর মান শূন্য হয়? আচ্ছা, কে স্কয়ার বাই 40, এটা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এইটা তো মান থাকবে। আসলে শূন্য হচ্ছে এইটুকু, ইন্টিগ্রেশন 0 থেকে t cos 2 ওমেগা t 2 phi dt, ওইটুকুর মান হচ্ছে শূন্য। এইটার মানও শূন্য না, এইটুকুর মান হচ্ছে শূন্য। তো এটার সাথে গুণ হিসেবে থাকলে বাকিটা তো শূন্য হবে। তো এখন দেখতে হবে যে এইটার মান কেমনে শূন্য হয়। এখন কথা হচ্ছে যে এইখানে যে জিনিস আছে 2 ওমেগা t প্লাস 2 phi, এটা dt, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে এখানে এই যে 2 ওমেগা t dt phi যেটা আছে সেটা তো আসলে থিটা না। তাহলে কি করতে পারি, যে এটাকে আমি থিটা ধরে নেই, যে থিটা সমান সমান cos 2 ওমেগা t প্লাস 2 phi। এটাকে আমি থিটা ধরে নিচ্ছি, সরি cos না, শুধু 2 ওমেগা t 2 phi কে আমি থিটা ধরে নিচ্ছি। আচ্ছা, যদি তাই ধরি, এরপর কি করব, এরপরে আমি হচ্ছে এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, d থিটা ডিভাইডেড বাই dt সমান সমান কি হবে, এটাকে যদি dt এর সাপেক্ষে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, শুধু 2 ওমেগা আসে তাই না, 2 ওমেগা। আর ও পাশে কি আসবে, শূন্য, যেহেতু t নাই শূন্য আসবে। ওকে, এখান থেকে আমি আসলে কার মান বের করব, এই t এর মান, dt এর মানটা বের করব। dt এর মান যদি বের করি তাহলে কি হবে, dt সমান সমান d থিটা ডিভাইডেড বাই 2 ওমেগা, এরকম হয় না? আচ্ছা, তো এটা, এই ইকুয়েশনটাকে আমি যদি একটু নতুন ভাবে সাজায় লিখি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, শূন্য থেকে t cos থিটা, আর dt এর মান কত, d ওমেগা ডিভাইড বাই 2 ওমেগা। d থিটা ডিভাইডেড বাই 2 ওমেগা। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেট করা তো খুব সহজ তাই না, এখন ইন্টিগ্রেট করা খুব সহজ। cos থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে, sin আসবে স্যার, sin x। আচ্ছা, cos থিটাকে ইন্টিগ্রেট করলে আসে sin থিটা, sin থিটা। আচ্ছা, আর মানে আচ্ছা, এটাকে আমি একটু আরেকটা লাইন করে করি তাহলে তোমাদের জন্য সুবিধা মনে হবে। এই 1/2 ওমেগাকে সামনে নিয়ে আসি, আর cos তাহলে থাকবে কি, cos থিটা d থিটা 0 থেকে t 1/2 ওমেগা। এখন যদি আমি cos থিটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি আসে, sin থিটা, তাহলে আসে sin থিটা। এটা আসবে কি 0 থেকে, স্যার ওর সাথে কনস্ট্যান্টটা লাগবে না স্যার? এই কনস্ট্যান্ট সামনে আসছে না স্যার, এই যে cos থিটা d থিটা স্যার ইন্টিগ্রেশন করলে sin থিটা প্লাস c এরকম কিছু একটা হয় না স্যার? এক্ষেত্রে যে ই আছে, তোমার লিমিট দেয়া আছে। জি স্যার। স্যার এই জায়গায় স্যার আমরা থিটা চেঞ্জ করাতে স্যার লিমিটটা চেঞ্জ হলো না কি কারণে? আচ্ছা, লিমিটটা চেঞ্জ আমরা আসলে এখনই করব না, লিমিট আছে কিন্তু আমি এই থিটার মধ্যে টি এর মান এগুলো বসাবো না। আমি এখন কি করব, থিটার যে অরিজিনাল যে মান সেই মানে আবার ব্যাক করব, এই জন্য লিমিট চেঞ্জ করা এখনই আসলে দরকার নাই। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন যেটা হয়েছে, আমরা এখন আগের যে মান সেই মানে ব্যাক করব, যে 1/2 ওমেগা সাইন থিটার মান কত, অরিজিনাল মান 2 ওমেগা টি প্লাস 2 ফাই। দ্যাট মিন্স আমি হচ্ছে ইন্টিগ্রেশনটা একটু সহজভাবে করে নিলাম, এই হচ্ছে কাহিনী 0 থেকে t। এখন আমরা কি করব, একবার টি এর মান বসাবো, একবার 0 এর মান বসাবো, তাহলে দেখবো যে কি হয়।
আচ্ছা 1/2 ওমেগা সাইন 2 ওমেগা টি, এটা আমি বড় টি বসাইতেছি, হ্যাঁ বড় টি বসাইলাম 2 ওমেগা, এটা হবে আমার একবার মাইনাস সাইন, এই টি এর জায়গায় যদি শূন্য বসাই তাহলে কি হবে, এটা শূন্য থাকবে, 2 পাই এরকম থাকবে, তাই না? এরকম হয় তাই না, যে সাইন 2 ওমেগা টি প্লাস 2 ফাই মাইনাস সাইন 2 ফাই, যেহেতু টি এর জায়গায় শূন্য বসাইলে তখন কি হয়ে যাচ্ছে, 2 ওমেগা টি সমান সমান শূন্য হচ্ছে, শুধু 2 ফাই থাকতেছে। আচ্ছা এখন কি করতে পারি, 1/2 ওমেগা সাইন 2 ইনটু ওমেগা সমান সমান আমরা জানি না 2 পাই বাই টি, জানি? জানি স্যার। জি স্যার। ওকে, প্লাস 2 পাই মাইনাস সাইন 2 ফাই। এখন দেখো এই টি এর এই টি যদি কাটি তাহলে কি থাকতেছে, সাইন 4 পাই প্লাস 2 পাই মাইনাস সাইন 2 পাই। তো এই অবস্থা থাকতেছে। এখন এইরকম অবস্থা থাকলে আমরা কি করি, যে কোঅর্ডিনেট যে সিস্টেম আছে আমাদের 4টা কোঅর্ডিনেট, এর মধ্যে এখানে কি সব পজিটিভ তাই না, তারপরে এখানে কি সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, এরকম আছে। তো এখন চিন্তা করো যে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কি পাই তাই না, ইয়েস স্যার। এখান থেকে এই পর্যন্ত 2 পাই, আবার যদি এখান থেকে এই পর্যন্ত আসে তাহলে 3 পাই 4 পাই, 4 পাই প্লাস 2 পাই, তার মানে এটা কি এই ফার্স্ট কোঅর্ডিনেটে তাই না, তো ফার্স্ট কোঅর্ডিনেটে কি সবাই পজিটিভ। আচ্ছা ফার্স্ট কোঅর্ডিনেটে সবাই পজিটিভ। আর আমরা একটা জিনিস জানি, যদি এরকম হয় যে পাই বাই 2 এর জোড় গুণিতক হয় তাহলে সাইন থাকলে যেটা থাকবে সেটা চেঞ্জ হয় না। তাহলে এখানে পাই বাই 2 ইনটু 8 যদি করি, তাহলে পাই বাই 2 এর সাথে যদি 8 গুণ হয় তাহলে তো 4 পাই হয়, তার মানে এটা জোড় গুণিতক হিসেবে আছে, পাই বাই 2 এর জোড় গুণিতক আছে, তার মানে কোনো ধরনের চেঞ্জ হবে না। কোনো ধরনের চেঞ্জ না হলে এটা কি হবে, সাইন 2 পাই হবে তাই না, এটা ভুলে গেছো তোমরা এগুলা? কিন্তু স্যার এই যে লাস্টের না স্যার, এগুলা থাকে কিরকম, সাইন যদি এরকম হইতো পাই বাই 2 ইনটু থিটা, তাহলে যেহেতু পাই বাই 2 ইনটু থিটা, এইসব ক্ষেত্রে কি হয় যে এইটা হচ্ছে পাই বাই 2 থিটা, তার মানে এই কোঅর্ডিনেট সাইনই থাকবে, মানে পজিটিভ থাকবে, কিন্তু পাই বাই 2 যেহেতু আছে পাই বাই 2 চেঞ্জ হয়ে cos হয়ে যায় তাই না, তাহলে এটা হয়ে যায় cos থিটা। কজ হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। কিন্তু যদি এটা এরকম হইতো যে সাইন ইনটু 2 পাই প্লাস থিটা, এরকম যদি হইতো তার মানে কি সাইন ঘুরা হিসেবে এই পর্যন্ত তাহলে সাইন থিটা হইতো স্যার। এটা কিন্তু সাইন থিটা হইতো। কেন সাইন থিটা হইতো, কারণ তখন এখানে পাই বাই 2 এর এটা কিন্তু 4 ইনটু পাই বাই 2 তাইলে পাই বাই 2 এর জোড় গুণিতক আছে, তখন জোড়গুণিত স্যার, 90 এর জোড়গুণিত। হ্যাঁ 90 জোড় গুণিতক আছে, সো তখন সাইন থিটা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যেহেতু 90 এর জোড় গুণিতক বা পাই বাই 2 এর জোড় গুণিতক আছে, তার মানে এটা সাইন 2 ফাই শুধু হবে, সাইন 2 ফাই। তো যদি আমরা লিখি সাইন 2 ফাই 1/2 ওমেগা সাইন 2 ফাই, আর পরে একটা সাইন 2 ফাই আছে, তাহলে কি হবে, এটা এটা কাটা, তার মানে শূন্য। আগে এর সাথে গুণ ছিল হচ্ছে কি, গুণ ছিল এরকম যে কে স্কয়ার বাই 4t, যা গুণ থাকবে সবই তো শূন্য। জি স্যার, ঠিক আছে স্যার। স্যার আমাকে একটু লাস্টের সেকেন্ড লাইনটা একটু বুঝাবেন স্যার, ওই যে সাইন থিটা মাইনাস সাইন আবার আরেকটা যে স্যার ওইটার উপরেরটা স্যার, উপরেরটা এটা? কিভাবে? আচ্ছা এইটা আসছে কি, ওমেগা সমান সমান হচ্ছে কি 2 পাই বাই টি, স্যার তাহলে কি হবে, একটা কি একটা কি কাটা, তাহলে কি হয় 4 পাই প্লাস 2 পাই মাইনাস সাইন 2 পাই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আর কারো কোনো লাইনে প্রবলেম?
আসলে এই জিনিসটা শূন্য কেন হয় সেটা আমি যদি বলি, শূন্য হয় কারণ হচ্ছে সাইন বা কোসাইন ফাংশন যদি একটা কমপ্লেক্স সাইকেল শেষ করে বা একটা হোল টাইম পিরিয়ড শেষ করে, তাহলে তাদের অ্যাভারেজ ভ্যালু সবসময় শূন্য। এটা আমরা যদি গ্রাফ দেখি, আমরা সাইনের যে গ্রাফ বা কজের যে গ্রাফ, সাইন কজের গ্রাফ গুলো তো এরকম, তাই না? তো একটা কমপ্লেক্স সাইকেল যদি শেষ হয়, ধরলাম একটা কমপ্লেক্স সাইকেল শেষ হয় কোথায়, এই জায়গাতে একটা কমপ্লেক্স সাইকেল শেষ হয়। সাইন বা কস একটা কমপ্লেক্স সাইকেল এইরকম জায়গাতে শেষ করে। আচ্ছা, এরকম জায়গাতে যে একটা কমপ্লেক্স সাইকেল বা একটা হোল টাইম পিরিয়ড শেষ করে, তাহলে স্যার এদের এটা তো সাইনের গ্রাফটা স্যার। না, আমি এমনিতেই জাস্ট ড্র করলাম আর কি, মানে সাইনের গ্রাফ, মানে তুমি যেটা বলতেছো যে এরকম করতে হবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এই তো। আচ্ছা, তো কস বা সাইন এইগুলা গ্রাফগুলা কি হয় যে একটা হোল টাইম পিরিয়ড বা একটা কমপ্লিট সাইকেল যখন শেষ করে, তখন তাদের অ্যাভারেজ ভ্যালু সবসময় শূন্য হয়। দেখো, আমি যদি এটাকে একটু অন্যভাবে সাজাই, যে এইটা এখানে আছে, এটাকে এখানে না দিয়ে ধরো এখানে দিয়ে দিলাম, মানে ওইটাই আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে আলটিমেটলি জিনিসটা কি হয়ে গেল, টোটাল মানে জিরো স্যার। যতটুকু পজিটিভ ছিল ততটুকুই তো নেগেটিভ, আলটিমেটলি জিরো হয়ে যাবে মানে যদি আমি তাদের অ্যাভারেজ ভ্যালু বের করি। সো এই জন্যই যে আমাদের যখন ওইটা ছিল যে সাইন 2 ওমেগা টি, মানে সাইন থিটা, এটাকে 0 থেকে টি পর্যন্ত হচ্ছে আমার একটা সাইকেল কমপ্লিট করবে, আবার আমি তার অ্যাভারেজ ভ্যালু বের করতেছি, 1/t বের করতেছি, তখন সেটা সবসময় শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা তো আমরা কার জন্য বের করলাম, এভারেজ কাইনেটিক এনার্জির জন্য বের গতিশক্তির জন্য করলাম। স্যার। হ্যাঁ, গতিশক্তির জন্য। তো এভারেজ পটেনশিয়াল এনার্জির জন্য তাহলে কি হবে? পটেনশিয়াল এনার্জির জন্য তো একটা এভারেজ জিনিস বের করা উচিত। তো পটেনশিয়াল এনার্জির জন্য যদি আমরা বের করতে চাই, এই দেখো এখানে পটেনশিয়াল এনার্জিটা আছে। পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি মান কত? ইউ সমান সমান হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস পাই। এখানে তোমাদের অনেকের মনে হতে পারে স্যার আপনি এ লিখতেছেন, আবার এখানে শীটে তো এক্সএম আছে, তো এক্সএম মানেই তো এ, তাই না? ডিসপ্লেসমেন্টের যেটা সর্বোচ্চ সেটাই তোমার এ। সো তুমি চাইলে এক্সএম ও লিখতে পারো, আবার তোমার যদি মনে হয় যে এক্সএম লিখতে স্যার কষ্ট হয়, তাহলে এ লিখতে পারো। আচ্ছা, তো এখন খেয়াল করতে হবে যে, খেয়াল করো যে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি ছিল, শুধুমাত্র এখানে কস ছিল, আর পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে এখানে আছে সাইন, শুধু এইটুকুই পার্থক্য। এইটুক যদি পার্থক্য হয় তাহলে কি হবে, যে এই যে এখানটাতে 2 সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ফাই আসবে, আর আগে ছিল কি 2 কজ স্কয়ার ওমেগা টি প্লাস ফাই। তো আমরা যে একটা সূত্র শিখলাম, সূত্রটা কি ছিল? সূত্র ছিল এরকম যে যদি এরকম হয় যে 2 সাইন স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি কজ স্কয়ার থিটা সমান সমান ছিল কি 1 প্লাস 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা, আর 2 সাইন স্কয়ার থিটা সূত্র কি ছিল? 1 মাইনাস cos 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটা, তার মানে cos 2 থিটা হ্যাঁ cos 2 থিটা। শুধুমাত্র পার্থক্যটা কিসের? মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন মাইনাসের পরের যে মান, সেটার মান কত? cos 2 ওমেগা টি প্লাস থিটা স্যার, হ্যাঁ এটাই হ্যাঁ, তো এটার মান আমরা কি পাইছিলাম পরবর্তীতে? শূন্য পাইছিলাম। শূন্য পাইছিলাম। এখন শূন্য স্যার। কোন একটা জায়গা থেকে শূন্য বিয়োগ হওয়া আর শূন্য যোগ হওয়া কি কোনো পার্থক্য আছে? না স্যার। না স্যার। মানে জিনিসটা আসলে একই, জি জাস্ট স্যার। মাঝখানে একটা মাইনাস থাকবে। এখন মাইনাসের পরের পার্টুর মান হচ্ছে শূন্য, তাহলে আমার ওটা যোগ হোক বা বিয়োগ হোক যাই হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, তার মানে মান থাকবে একই। তার মানে জি স্যার। এভারেজ পটেনশিয়াল এনার্জি আর এভারেজ কাইনেটিক এনার্জি দুইটার মানই হচ্ছে কি, দুইটার মানই একই। হচ্ছে এরকম একই, যে একই স্যার, শুধু স্কয়ার একটা মাইনাস থাকবে স্যার সামনে। না না, না না মাইনাস মাইনাস থাকবে না। মাইনাস থাকবে না। বিভব শক্তির টেসে মাইনাস থাকবে না? না না না, মাইনাস কেন থাকবে? এটা তো এভারেজ মান, তোমার যতগুলা বিভব শক্তি আছে সবগুলার একটা গড় মান, মাইনাস হওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা, তো এটাকে আমরা একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, যে আমরা আগের দিন টোটাল এনার্জি যেটা পড়ছিলাম সেটা কি ছিল? টোটাল মেকানিক্যাল এনার্জি হাফ কে স্কয়ার। কে স্কয়ার Half স্যার। কে এ স্কয়ার, হাফ কে
কে স্কয়ার এরকম ছিল, হাফ কে স্কয়ার। আর আজকে আমরা যেটা পাইলাম এভারেজ কাইনেটিক এনার্জি সেটা কত? কে স্কয়ার বাই 4। কে স্কয়ার বাই 4। তার মানে কি এর আগে একটা হাফ গুণ, তাই না? এর আগে হচ্ছে একটা হাফ গুণ। তার মানে আমরা কি এটা বলতে পারি যে টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি বা টোটাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে টোটাল যে এনার্জি 1/4 কে স্কয়ার স্যার। মানে টোটাল মেকানিক্যাল এনার্জি বা টোটাল যে এনার্জি সেই টোটাল এনার্জির অর্ধেক। তার মানে অর্ধেক এনার্জি আসলে আমাদের পটেনশিয়াল এনার্জি আর অর্ধেক হচ্ছে কাইনেটিক এনার্জি। বুঝতে পারলা? জি স্যার লাস্ট লাইনটা যদি আরেকবার বলতেন স্যার। আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এরকম যে টোটাল সরি এভারেজ পটেনশিয়াল এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি দুইটার ক্ষেত্রেই যেটা পাইছি সেটা ছিল এরকম যে কে স্কয়ার ডিভাইডেড বাই 4, এটা ছিল আমার এভারেজ পটেনশিয়াল এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি। আচ্ছা, আর টোটাল এনার্জি পাইছিলাম আমরা কে স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কে স্কয়ার ডিভাইডেড বাই 4 আর কে স্কয়ার ডিভাইডেড বাই 2 এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে এরকম যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা হচ্ছে টোটাল সরি এভারেজ পটেনশিয়াল এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে টোটাল এনার্জির অর্ধেক 50%। কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো 50% হইলে আমরা এই কথা বলতেই পারি যে একটা সিম্পল হার্মোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের অর্ধেক এনার্জি তার পটেনশিয়াল এনার্জি আর বাকি অর্ধেক এনার্জি তার কাইনেটিক এনার্জি। এটা বলা যায় না? জি স্যার। জি স্যার বলা যায়। ওকে, তো তোমরা বাসায় তোমাদের একটা টাস্ক থাকবে আরেকটা, সেটা হচ্ছে এইখানে যেটা আছে এটা হচ্ছে একটু করতে হবে তোমাদের। মানে এখানে যে প্রুফটা আছে এই প্রুফটা তোমরা বাসায় নিজেরা একবার করার চেষ্টা করবা। আমি যেভাবে করে দিছি ওইটার মতো করে, বা এখানে যেরকম আছে এইভাবে করার পরে যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বলবা। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে ওকে, তো এরপরে দুইটা তিনটা টার্ম পরে আজকে আমরা শেষ করে দেব। একটা হচ্ছে লিসাজুস ফিগারস। লিসাজুস ফিগারস জিনিসটা কি? এটা হচ্ছে যে যখন ধরো একটা পার্টিকেলের উপর একের অধিক সিম্পল হার্মোনিক মোশন এসে অসিলেট করা শুরু করে বা ইনফ্লুয়েন্স করা শুরু করে, মানে একই জায়গায় দুইটা সিম্পল হার্মোনিক মোশন এসে ইনফ্লুয়েন্স করলো, তখন আসলে কি হবে? তখন ওই পার্টিকেলের মুভমেন্ট আসলে দেখতে কেমন হবে? ধর একটা পার্টিকেল এক জায়গায় আছে, সেইখানে দুই পাশ থেকে দুইটা সিম্পল হার্মোনিক মোশন এসে সেটাকে ইনফ্লুয়েন্স করা শুরু করলো, সেটার মুভমেন্টকে করার জন্য, কন্ট্রোল করার জন্য। তখন কি ওই পার্টিকেলের মুভমেন্টটা একটা ডিফারেন্ট কিছু একটা হবে। ওই ডিফারেন্ট যে মোশনটা ওই পার্টিকেল তখন হচ্ছে তৈরি করে সেটাকেই বলা হয় লিসাজুস ফিগারস। এবং এই লিসাজুস ফিগারে শেপগুলা ডিপেন্ড করে হচ্ছে আমার যে 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 সিম্পল হার্মোনিক মোশনের কারণে এই লিসাজুস ফিগারস গুলো তৈরি হইলো, ওই সিম্পল হার্মোনিক মোশন গুলো টাইম পিরিয়ড, ফেজ ডিফারেন্স, অ্যামপ্লিটিউড এগুলোর মানের উপর। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, দেখলে তোমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবে আমার বিশ্বাস। দেখো দুই পাশ থেকে দুইটা সিম্পল হার্মোনিক মোশন আসতেছে, এক এক সিম্পল হার্মোনিক মোশনের অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি এক এক রকম, ঠিক আছে? এবং সেটার কারণে মাঝখানে যে ফিগার, এই মাঝখানে এইটুকু হচ্ছে আমার লিসাজুস ফিগার, সেটা শেপ কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছো? জি স্যার। এটাই হচ্ছে ব্যাপার, যে দুই পাশে দুই ডিফারেন্ট টাইপের সিম্পল হার্মোনিক মোশন যখন একটা পার্টিকেলের উপর ইনফ্লুয়েন্স করতেছে, তখন আমার ওই পার্টিকেলের সেই বা ওই পার্টিকেলের মুভমেন্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এবং এই ওই মানে ওই ফিগারটার শেপটা ডিপেন্ড করবে আমার
যে কনস্টিটিউয়েন্ট যে সিম্পল হারমোনিক মোশন গুলা আছে সেইগুলার শেপের উপর, সেগুলার টাইম পিরিয়ড কত, সেগুলার ফ্রিকোয়েন্সি কেমন, সেগুলার অ্যামপ্লিটিউড কেমন, সেগুলার ফেজ ডিফারেন্স কেমন, সেগুলোর উপর ডিপেন্ড করতেছে। তোমরা কিছুদিন পরে যখন অসিলোস্কোপ দেখবা তখন দেখবা ওইখানে এই টাইপের বিভিন্ন ধরনের রিসার্চ ফিগার তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে রিসার্চ ফিগারস। এরপর একটা টার্ম আমরা পড়বো, সেটা হচ্ছে টর্ক। টর্ক জিনিসটা কি? টর্ক মানে হচ্ছে আমরা রৈখিক ক্ষেত্রে যে জিনিসটাকে ফোর্স বলি, কৌণিক ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে টর্ক। যে 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 নির্দিষ্ট যে পরিমাণ ফোর্সের কারণে কোন একটা বস্তুর মধ্যে রোটেশন তৈরি হয় সেটাই হচ্ছে টর্ক। ঠিক আছে, যে যে ফোর্সটার কারণে কোন একটা বস্তুর মধ্যে কৌণিক গতি উৎপন্ন হয় সেই ফোর্সের মানই হচ্ছে টর্ক। টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। টাও ইজ ইকুয়াল টু আই আলফা স্যার। r cross f. Tau is equal to r cross f. ঠিক আছে, টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, এরপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে মানে রৈখিক ক্ষেত্রে আমরা যেটাকে ভর বলি, কৌণিক ক্ষেত্রে সেটা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া। যে কোনো একটা বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দ্বারা প্রকাশ করা হয়। I is equal to mr square. I is equal to mr square, যেখানে m হচ্ছে ওই বস্তুর ভর আর r হচ্ছে ওই বস্তু থেকে ওই বস্তু যে যেহেতু এটা কৌণিক ক্ষেত্রের কথা, মানে কৌণিক মোশনের কথা আছে, সো কৌণিক গতিতে কি হয় যে কোন একটা বস্তু সবসময় একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরে। তো ওই বস্তু থেকে ওই অ্যাক্সিসের যে দূরত্ব সেটা হচ্ছে আমার r, আর ওই বস্তুর ভরটা হচ্ছে m। তো এই দুটার কারণে যে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এম বা আর যে কোনো একটা মান বৃদ্ধির সাথে সাথে কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা বৃদ্ধি পায়। স্যার স্যার এখানে বস্তুটার ভর কেন্দ্রটা কি মানে কানেক্ট ইয়ে হবে স্যার, কাউন্ট হবে? আচ্ছা, এখানে আসলে মেইনলি বা যদি আমিও তো ভেঙে বলতে চাই তাইলে তো হচ্ছে যে একটা বস্তুর প্রত্যেকটা মানে একটা বড় কোনো যদি বস্তু থাকে সেই বস্তুর প্রত্যেকটা আলাদা আলাদা কোণার কথা চিন্তা করতে হবে। তো আমি অত কিছু না বলে জাস্ট এইভাবে বললাম, জেনারেলাইজ ভাবে বললাম যে আমি যে কোনো একটা বস্তু কোণাকে চিন্তা করছি, একটা ছোট পার্টিকেল কথা চিন্তা করছি, যে পার্টিকেলের ভর কেন্দ্রের মধ্যেই তো তার ভর কাজ করবে, সেটা থেকে তার রোটেশনাল যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের যে ডিসটেন্স সেটা হচ্ছে r, আর ওই পার্টিকেলের ভর যেখানে কাজ করতেছে এবং সেখানে যত ভর কাজ করতেছে সেটা হচ্ছে তার m। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা হচ্ছে টরশনাল পেন্ডুলাম পড়বো, তারপরে ডিফারেন্ট টাইপের অসিলেশন করব, তাহলে হচ্ছে আমাদের অসিলেশন পার্টটুকু শেষ হয়ে যাবে। আজকে আমরা যা যা পড়লাম সেটা হচ্ছে কি, যে আজকে এভারেজ পটেনশিয়াল এনার্জি আর এভারেজ কাইনেটিক এনার্জি এইগুলা বের করা শিখলাম, এবং দেখলাম যে এভারেজ পটেনশিয়াল বা এভারেজ কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে টোটাল যে এনার্জি বের হয় সেই এনার্জি অর্ধেক।